নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকে বলবো মীন রাশির মাসিক রাশিফল সেপ্টেম্বর 2025। আমার প্রিয় রাশিগুলির মধ্যে একটি হলো মীন রাশি। তার কারণ আছে, এমনি এমনি কথা বলছি না। আমার প্রিয় রাশি কয়েকটি আছে। প্রথমত সমস্ত দৈব রাশিগুলো আমার প্রিয়। তারপরে তার মধ্যে মীন রাশি পড়ে। মীন রাশির মানুষগুলো না খুব দারুণ ডিপ্লোম্যাটিক হয়, বুদ্ধিমান হয়, আধ্যাত্মিক হয়, উদার হয়, শক্তিমান, বুদ্ধিমান, খুব দারুণ। যে কাজটা করবো বলবে সে কাজটা করতে পারে, করেই ছাড়বে, এরকম একটা হয়। ডুয়াল কোয়ালিটি আছে। ডুয়াল কোয়ালিটি মানে দ্বৈত চরিত্র, ডবল রোল করে এরা। তবে সবসময় নয়, যখন দরকার হয় তখন করে। দারুণ জ্ঞান, স্থান কাল পাত্র সম্বন্ধে দারুণ জ্ঞান আছে এদের। এটা একটা বলে রাখি, এই কথাগুলো বলার কারণ আছে, সব বলবো পরে কেন বলছি এই কথাগুলো। স্থান কাল পাত্র অনুযায়ী এদের চলতে পারার একটা ক্ষমতা আছে। এই যে যখন যেমন তখন তেমন, যেখানে যেমন সেখানে তেমন, যাকে যেমন তাকে তেমন, তো এরকম একটা ব্যাপার। তো এরা স্থানকাল পাত্র, খুব জ্ঞান রাখে এরা, প্রখর জ্ঞান, প্র্যাকটিক্যাল খুব। আর ওই যে বললাম ডুয়াল কোয়ালিটি মানে কি, এখনই আমি ভালো আছি, বেশ উদার স্বভাবের, কি সুন্দর দার্শনিক ব্যাপার, দার্শনিক একদম যেন ফিলোসফার। দারুণ ব্যাপার, কি সুন্দর চলছে। এবার যখন কঠিন হওয়ার সময় আসবে তখন কঠিন হতে পারে। তো এরকম একটা ব্যাপার। বিশ্বাসী মানুষ ঠকিয়ে দেয়, সবাই অনেকে ঠকিয়ে দেয়, টাকা পয়সা নিয়ে চলে যায়, চোটপাট করে দেয়, কিছু করার নেই। ভদ্র মানুষ তো, জ্ঞানী মানুষ, পড়াশোনা করা মানুষ এরা বেশিরভাগ। পড়াশোনা করা মানুষ থাকে, যদি পুঁথিগত বিদ্যা থাকলো বেশিরভাগই থাকে। যদি না থাকে তো তার মন থেকে একটা জ্ঞান থাকবে, মনের মধ্যে একটা জ্ঞান থাকে, সহজাত জ্ঞান, যে জ্ঞানগুলো আর পাঁচজনের থেকে এদেরকে আলাদা করে রাখে। ভালো একটা আমাদের রাশি, এই মীন রাশি। আর একটা কথা বলে রাখি, যদি অডিও ভিডিওর ভাষা বা অডিও ল্যাঙ্গুয়েজ যদি থাকে ইংলিশ, তাহলে বলবো যে কিচ্ছু না চিন্তা করে কর্নারে একটা সেটিংস আছে, ভিডিওর কর্নারে সেটিংস আছে, ওই সেটিংসে চাপ দিলে আমরা অডিও ট্র্যাক বলে একটা অপশন পাবো। ওই অপশনটাকে আমরা ক্লিক করব, তাহলে দেখব যদি ইংলিশ হয়, যদি দেখা যাচ্ছে যে ইংলিশ হয়, তাহলে ওটাকে আমরা বেঙ্গলি অরিজিনাল করে নেব, তাহলে আমরা আমাদের ভাষাটা বাংলা হবে, অর্থাৎ আমি যে ভাষায় কথা বলছি সে ভাষাটা শুনতে পাবো। এটা করে নিলে ভালো হয়। তাহলে এই সমস্যাটা ইউটিউব করে রেখেছে গত দুদিন ধরে, তার ফলে আমি চরমভাবে ক্ষতিগ্রস্ত হলাম। যাই হোক, সে অন্য কথা, কি করবো আর। ইংলিশ দেখছে আর দর্শক চলে যাচ্ছে, কিন্তু ইংলিশটা আমি করিনি, এআই ভয়েসটা এই ইউটিউব পাকামি করে দিল। এআই ভয়েস করছে, যেটা করার সেটা করবে না, উৎপাত করবে খুব। এআই নিয়ে চলে এলো। আমার যদি যাদের ইংলিশ দর্শকের জন্য যদি দরকার হয় ইংলিশদের কাছে পৌঁছাবার, তারা তো আমার ভিডিও দেখবেই না, কারণ বাংলায় বলছি, সে ইংলিশ দেখবে কেন? যদি দরকারও হতো তাহলে তুমি সাবটাইটেল লাগিয়ে দাও, আমার ল্যাঙ্গুয়েজটা ইংলিশে ট্রান্সলেট করে সাবটাইটেল দিয়ে দাও। সেটা করবে না। করছে কি, যখন আমরা সিসি টিপছি তখন দেখছি আমি যেটা কথা বলছি বাংলাটাকে টাইপ করে দিচ্ছে। ওটা দরকার ছিল কিছু? কোনো দরকার ছিল না। বরং আমি যেটা বলছি সেটাকে যদি ইংলিশে ট্রান্সলেট করে তলায় সাবটাইটেল দিত তাহলে ভালো হতো, কিন্তু তা এরা করবে না। এরা সব কি বলবো, যাই হোক, বললে আবার ভিডিও স্ট্রাইক দিয়ে দেবে, খুব বদমাইশ। যাই হোক, চলে আসছি আমি রাশিফলের বিচারে। মীন রাশি একটা ব্যতিক্রমী রাশি, খুব ভালো রাশি, দ্বিস্বভাব রাশি। তো দ্বিস্বভাব রাশিরা শক্তিশালী রাশি হয়, এটা বলছিলাম। জলরাশি, তো ভালো রাশি। কালপুরুষের দ্বাদশ রাশি, মুক্তির রাশি, মোক্ষ লাভের রাশি, আধ্যাত্মিক এবং জ্ঞানের রাশি। এই রাশির খুব মহিমা, যত বলবো তত কম বলা হবে, এবং বলতে গেলে ভিডিও বড় হবে, দর্শক বিরক্ত হবে। আমি এসব ব্যাপারে আর বলবো না, আমি রাশিফলে চলে যাব। আর একটা কথা বলে রাখি, যদি তোমাদের কখনো আগ্রহ হয় তাহলে আমি মীন রাশির সম্বন্ধে এবং মীন রাশির যে সমস্ত নক্ষত্রগুলো আছে সে সম্বন্ধে আলোচনা করতে পারি। যদি তোমাদের আগ্রহ হয় তবে সে সম্বন্ধে যদি কমেন্ট করে জানাও যে আগ্রহ আছে, তুমি করতে পারো ভাই, তাহলে তো দু চারটে কথা বলবো মীন রাশি সম্বন্ধে। আচ্ছা, যদি বৃশ্চিক রাশি হতো বলতে হতো না, ওরা ঠিক বলতো হ্যাঁ ওরা করবে, একদম বলো ভালো করে, একবার ছেড়ে 10 বার শুনবে, তাই ওরা শুনবে, কিন্তু দারুণ ব্যাপার। কিন্তু অন্যান্য রাশির মানুষরা আমাকে তেভাবে চেনে না, সেভাবে না চেনার কারণে সেরকমভাবে কানেক্টেড হয়নি এখনো। ঠিক আছে, নো প্রবলেম, আস্তে আস্তে হবে। যেটা বলছিলাম, সেপ্টেম্বর মাসের প্রথম দিনটা আমরা পাবো কাকে? দেখতে পাচ্ছি শুক্র থাকবে কর্কটে, পুষ্যা নক্ষত্রে, ভালো একটা ব্যাপার। তাহলে পুষ্যা নক্ষত্র মানে শনি নক্ষত্র, শনি নক্ষত্রে শুক্র আছে, ভালো একটা কম্বিনেশন তৈরি হলো। বৃহস্পতি, শনি, রাহু
এরা এবং কেতু এরা যেমন ছিল তেমন আছে। রবি বুধ একসঙ্গে সিংহে থাকবে, চন্দ্র থাকবে বৃশ্চিকে, তাহলে 1 সেপ্টেম্বরে এটা গ্রহ সংস্থান সম্বন্ধে বললাম। তারপরে 15 তারিখে বলবো কি হবে, একটু চেঞ্জ হবে। রবি শুক্র চলে আসবে সিংহে, আর বুধ থাকবে একা কন্যায়, মঙ্গল থাকবে একা তুলায়। বাকি বাকি বড়রা বৃহস্পতি শনি রাহু আগের মতন থাকবে, এবং 30 তারিখেও তাই। মঙ্গল তুলায় থাকবে একা, রবি বুধ থাকবে কন্যায়, শুক্র কেতু সিংহে থাকবে, এবং বৃহস্পতি শনি রাহু এরা যেমন ছিল তেমন থাকবে। তাহলে এই হলো এই মাসের গ্রহ সংস্থান। এটা 1 নম্বর। 2 নম্বর যেটা বলবো, এই মাসে সেপ্টেম্বর মাসে 4টে গ্রহ রাশি পরিবর্তন করবে। তাহলে রাশি পরিবর্তন করে কোথায় যাবে সেটা বলছি, এবং কবে করবে সেটাও বলছি। প্রথমত 14 সেপ্টেম্বর মঙ্গল আমাদের কন্যা থেকে যাবে তুলায়। তাহলে তুলা আমাদের কত নম্বর কত নম্বর ভাব? 8ম ভাব। বাহ, কি একটা দারুণ ভাবে চলে এসছে মঙ্গলদেব, ভালো কথা, ভালো ফল আমরা পাবো। আচ্ছা, মঙ্গল আমাদের দ্বিতীয় পতি 8ম ভাবে থাকবে, ভালো ফল পাবো। কি ফল পাবো আমি একটু পরে বলছি। তাহলে 14 সেপ্টেম্বর মঙ্গলদেব রাশি পরিবর্তন করে যাবে তুলা রাশিতে। আচ্ছা, এবারে 15 সেপ্টেম্বর কি হবে? বুধ ও শুক্র রাশি পরিবর্তন করবে। বুধ যাবে সিংহ থেকে কন্যায়, শুক্র যাবে কর্কট থেকে সিংহে, আর রবি 17 সেপ্টেম্বর সিংহ থেকে যাবে কন্যায়। এই হলো রাশি পরিবর্তন। এরপরে 1 থেকে 13 পর্যন্ত দিনগুলো, 1 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত দিনগুলো কেমন যাবে একটু বলে রাখি। তারপরে 13-র পর থেকে 14 থেকে বাকি দিন কটা বলবো। তাহলে শুক্র আমাদের থাকছে কর্কটে, এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। শুক্র থাকছে শনির নক্ষত্রে, শুক্র থাকছে শনি থেকে 9ম ভাবে, শনি থেকে 5ম, কিন্তু শুক্র থেকে শনি আবার 9ম, তাহলে নবপঞ্চক যোগ তৈরি হচ্ছে। তাহলে শনি এবং শুক্র দুজনেই ভালো ফল এ মাসে দেবে। আচ্ছা, শনি আমাদের দ্বাদশপতি এবং একাদশপতি, তাহলে কি হবে? আয় দেবে। আচ্ছা, শুক্র আমাদের তৃতীয়পতি আর 8মপতি, তাহলে কি হবে? 8মপতি আর তৃতীয়পতি কোথায় থাকবে? 5ম ভাবে। তাহলে কি বলবো, হঠাৎ করে প্রেম হবে, হঠাৎ করে প্রেম কেটে যাবে, এবং হঠাৎ করে সন্তানের শরীর স্বাস্থ্যে অবনতি হবে। তাই এই দিকে নজর রাখতে হবে। সন্তান, শিক্ষা ও প্রেম সম্বন্ধে অবশ্যই সতর্ক থাকতে হবে। কারো কারো প্রেম কাটবে, কারো কারো প্রেম আবার হবে, আবার কারো কারো সন্তান শরীর স্বাস্থ্য অবনতি হবে, কারোর আবার উন্নতিও হয়ে যাবে। তো দুটোই হবে কিন্তু, কারণ জন্মছকটা ডিসাইড করবে কোনটা কার ভালো হবে বা কোনটা কার মন্দ হবে, এরকম ব্যাপার। তো শুক্রকে নিয়ে বলবো যে একটা কথা বলতে পারি, যেহেতু শুক্র পুষ্যায় আছে তাই তোমাদের ক্ষতি করবে না, শুক্র ভালো ফলই দেবে, তাই খারাপ রেজাল্ট দেবে না, ভালো ফল দেবে, 1 থেকে 13 পর্যন্ত। কিন্তু যেহেতু এরা আগে থেকেই ফল দিতে শুরু করে, তাই এদের থেকে সাবধান থাকাই ভালো। কারণ যখন শুক্র 15 সেপ্টেম্বর যাবে কর্কট ছেড়ে সিংহে, তখন রবিকে পাবে। রবি শুক্র একসঙ্গে দারিদ্র দোষ তৈরি করবে। কত নম্বর ভাবে? 6ষ্ঠ ভাবে। 6ষ্ঠ ভাব আমাদের রোগের ভাব, শত্রু ভাব আর ঋণের ভাব। তাহলে ঋণ বাড়াবে, ব্যয় বাড়াবে, রোগ বাড়াবে, শত্রু বাড়াবে। কে বাড়াবে? শুক্র বাড়াবে। ঠিক আছে, তাই শুক্র নিয়ে সাবধান থাকতে হবে। শুক্র 8মপতি যাবে 6ষ্ঠ ভাবে, তাহলে রোগ, ঋণ আর শত্রু বাড়াবে। শুক্র 1 থেকে 13 তারিখ পর্যন্ত তাও ভালো ফল দেবে, কিন্তু তারপরে আমাদের কবে থেকে? 15 তারিখ থেকে, 15 সেপ্টেম্বর থেকে আমাদের শুক্র খারাপ ফল দেবে। তাই শুক্র নিয়ে আমাদের চিন্তায় পড়তে হবে। আচ্ছা, শুক্র কেতু একসঙ্গে হবে, তাহলে আমি বলবো 15 আর 16 এই দুটো দিন যেহেতু ব্যয় বেশি করে বাড়বে, তাই ব্যয় নিয়ন্ত্রণ রাখতে হবে, শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে। আর রবি আমাদের ষষ্ঠপতি, তাই ঋণ করা চলবে না, ঋণ থেকে যাতে আমরা শোধ করতে পারি সেদিকে নজর রাখতে হবে। এটা গেল একটা দিক। আর যখন রবি 17 তারিখে চলে যাবে কন্যা রাশিতে, বুধের সঙ্গে গিয়ে জড়ো হবে, তো 7ম ভাবে আমরা ভালো ফল পাবো। কবে? 17 সেপ্টেম্বর থেকে আমরা 7ম ভাবে, অর্থাৎ ব্যবসায় ভালো ফল পাবো, দাম্পত্য সম্পর্কে ভালো ফল পাবো, এটা নিয়ে কোনো চিন্তা নেই। কিন্তু 15 যে সেপ্টেম্বর 15 তারিখের কথা বলছি, ওই দিন যখন শুক্র জড়ো হবে কেতুর সঙ্গে,
এক জায়গায় হবে, সহাবস্থান করবে সিংহ রাশিতে। শুক্র মৃত্যু হবে, শুক্র মৃত্যুবরণ করবে, শুক্র তখন দুর্বল হয়ে যাবে, অশুভ হয়ে যাবে। তার সঙ্গে অশুভ শুক্রের সঙ্গে কেতু যুক্ত থাকবে। তাই শুক্র কেতু এই কম্বিনেশনটা অশুভ কম্বিনেশন, অশুভ ফল আনবে, অশুভ জড়ি, অশুভ পেয়ার এটা। তাই বলবো শুক্র কেতু ষষ্ঠ ভাবে এলে কি হবে, যাতে যৌন রোগ না হয়, গুপ্ত রোগ না হয়, সেদিকে নজর রাখতে হবে। শুক্র আমাদের ব্লাড সুগার দেয়, প্রস্টেটের সমস্যা দেয়, মেয়েদের গাইনি সমস্যা দেয়, এগুলো থেকে আমাদের সমস্যা যাতে না হয় সেদিকে নজর রাখতে হবে। শুক্র কেতু এমন রোগ তৈরি করবে যে রোগগুলো সহজে এখন ধরা পড়বে না, কিন্তু সেগুলো পরবর্তীকালে ধরা পড়বে, ডাক্তাররাও সহজে ধরতে পারবে না, সেই রকম রোগ আমাদের শরীরে আসবে। সেই রকম রোগ যদি কখনোই বুঝতে পারি এসেছে, তাহলে সঙ্গে সঙ্গে ডাক্তার দেখাবো, রোগ মুক্তির কথা ভাববো, এবং রোগের দায়ে ঋণ হবে, রোগের দায়ে ঋণ হবে। আচ্ছা, এটা একটা ব্যাপার হবেই, এগুলো করা যাবে। গোচরে আসছে ফল, কি করব, আমাকে খারাপ বলতেই হচ্ছে, কিছু করার নেই। ভালো ফল বলবো দিয়ে ভালো হবে না, তখন গালাগালি খাবো, তার থেকে বলা ভালো যে খারাপটা বলে দিই, যেটা হবে সেটা বলে দিই, তারপরে তোমাদের ব্যাপার। এটাই আমি চাইছি, যেটা সত্যি সেটা বলবো। তারপরে ভালো কি ফল হবে, ভালো হবে, একটা মাসে ভালো হয়, মন্দও হয়, একটা বছরে ভালো হয়, মন্দও হয়, সবার জন্য হয়, আর তোমাদের জন্য হবে, সব রাশির জন্য হয়, সব লগ্নের জন্য হয়। তাই সবটাই মন্দ হবে এমন নয়, আবার সবটাই ভালো হবে এমন নয়। তাহলে কি বললাম, 1 থেকে 13 পর্যন্ত যদিও বা ভালো হবে, ভালোই হবে, 1 থেকে 13 কোনো চিন্তা নেই। 13 থেকে 14 তারিখের 14 তারিখটা তাও ভালো, কিন্তু 15 তারিখে যখন ওই যে দুটো গ্রহ রাশি পরিবর্তন করবে, মানে বিশেষ করে শুক্র যখন কর্কট থেকে যখন সিংহে যাবে, তখন থেকে রোগের বালাই বেশি শুরু হবে, রোগ বাড়বে, ঋণ বাড়বে, শত্রুতা বাড়বে, এগুলো বাড়বে, আর তার জন্য ব্যয় হবে। তাই 15 আর 16 এই দুটো দিন খুব সাবধান থাকতে হবে। 17 থেকে একটু রেহাই পাবো, 17 থেকে একটু রেহাই পাবো, কারণ 17 তারিখে মানে বুধ চলে যাবে, মানে বুধ নয়, রবি চলে যাবে বুধের ঘরে, কন্যা রাশিতে। রবি বুধ একসঙ্গে ভালো যোগ তৈরি করবে, রাজযোগ তৈরি করবে। তাই আমরা ব্যবসায় এবং দাম্পত্য জীবনে ভালো ফল পাবো, কিন্তু রোগ যে হবে, ঋণ যে হবে, কি করা যাবে, এটা নিয়ে সাবধান থাকতে হবে। ঠিক আছে, ব্যবসা করব, আয় করব, খুব ইনকাম করব, দাম্পত্য সম্পর্ক ভালো ফল পাবো, কিন্তু ওদিকে রোগ হয়ে গেল, ওদিকে ঋণ হয়ে গেল, এই যে খারাপ ফল, তো এইগুলো হবে, এইটাই বলছি, এইগুলো ভালো হবে, মন্দও হবে। তাহলে শুক্র কেতু গুপ্ত রোগের কারক, তাই যদি কখনো রোগ দেখা দেয় তাহলে তাকে ইগনোর না করে দেখাতে হবে। শুক্র কেতু বাজে কম্বিনেশন। আচ্ছা, এরপরে বলবো মঙ্গলের কথা। মঙ্গল দেব আমাদের তৃতীয়পতি ও নবমপতি, মানে ভাগ্যপতি। আমাদের ভাগ্য ভালো হবে কিনা সেটা আমাদের দেখে কে, মঙ্গল দেব। মঙ্গল কেন ভাগ্যবতী, নবম ভাবকে ভাগ্য ভাব বলা হয়। মিন থেকে শুরু করে যদি আমি বৃশ্চিক পর্যন্ত গণনা শুরু করি, তাহলে দেখব বৃশ্চিক রাশিটা নবম ভাব, মানে 9 নম্বর ঘর। তাই সে আমার, তাহলে মঙ্গলের ঘর ওটা, বৃশ্চিক রাশির অধিপতিকে মঙ্গল। মঙ্গল আমার ভাগ্যপতি, ভাগ্য নিয়ন্তা, ভাগ্য নিয়ন্ত্রক। তাহলে ভাগ্যকে নিয়ন্ত্রণ করে মঙ্গল, সেই মঙ্গল অষ্টম ভাবে যাবে। অষ্টম ভাব মানে তুলা রাশি, তুলাতে মঙ্গল যখন যাবে তখন আমাদের ভাগ্যে বিপর্যয় আসতে পারে, তবে ঘাবড়াবার কিছু নেই, বিপর্যয় আসবে না, প্রথম দিকে আসবে না, তারপরে যখন তিনি রাহুর নক্ষত্র যাবে, সাথীতে যাবে, তখন বিপর্যয় নামতে পারে। কি বললাম, রাহুর নক্ষত্র যখন আসবে, যখন সাথী নক্ষত্রে মঙ্গল আসবে মাসের শেষের দিকে, তখন ভাগ্যে বিপর্যয় আসতে পারে, সঞ্চয় খতম হতে পারে, সঞ্চয় কমতে পারে। কারণ আমি ওই যে বলেছিলাম, মঙ্গল, মঙ্গলের থেকে বড় কথা রাহু মঙ্গল, মঙ্গল যখন রাহুর নক্ষত্রে যাবে, রাহু মঙ্গল একসঙ্গে থাকলে ভালো কম্বিনেশন হলো না, বাজে কম্বিনেশন। তাই রাহু আমাদের আছে এখন দ্বাদশ ভাবে, সে ব্যয় বাড়াবে, সঞ্চয় শেষ করবে, ভাগ্যে বিপর্যয় আনবে। ঠিক আছে, আর মঙ্গল থাকবে চিত্রা নক্ষত্রে প্রথম দিকে। তাই যখন চিত্রায় থাকবে, মঙ্গল থাকবে নিজের নক্ষত্রে, মঙ্গল ভালো থাকবে, স্ট্রং থাকবে, তখন চিন্তা নেই। যখন রাহু নক্ষত্রে যাবে তখন চিন্তা, দারুণ চিন্তা আছে, এইটা মনে রাখতে হবে। ঠিক আছে, যাই হোক, তাহলে মঙ্গলকে নিয়ে চিন্তা নয়, মঙ্গল আমাদের ভালো গ্রহ, মিত্র গ্রহ, মঙ্গল ক্ষতি করবে না, কিন্তু মঙ্গল যখন যাবে রাহুর নক্ষত্রে, তখন রাহু ক্ষতি করবে, রাহুর দ্বারা আমাদের ক্ষতি হবে।
এইটা হলো ব্যাপার। আচ্ছা, এরপরে যেটা বলবো যে মঙ্গলের সপ্তম দৃষ্টি থাকবে আমাদের সঞ্চয় ভাবে। সঞ্চয় ভাব কোনটা? মেষ রাশি। তাহলে মেষ রাশির 2 নম্বর ঘর, 2 নম্বর ভাবকে আমরা সঞ্চয় ভাব বলি। তাহলে আমরা সঞ্চয় করতে পারবো কিনা, সম্পদ নির্মাণ করতে পারবো কিনা, সম্পদ তৈরি করতে পারবো কিনা, বা সম্পদ কতটা জমাতে পারবো বা আদৌ পারবো কি না, সেই সমস্ত দিকটাকে দেখে মঙ্গল। তাহলে মঙ্গলের নজর থাকবে অষ্টম ভাবে থাকবে, কিন্তু তিনি অষ্টমে থেকে মেষ রাশিতে তার সঞ্চয় 2 নম্বর ঘরে, মানে মীন রাশির 2 নম্বর ঘরে তার নজর থাকবে। তাহলে কি হবে, সঞ্চয় শেষ হতে চাইলেও আমরা সেগুলোকে রিকভার করার একটা সুযোগ পাবো। অর্থাৎ মানে যাতে কি বলবো, মানে ব্যয় হবে কিন্তু সেটার মধ্যে একটা লিমিট থাকবে, মানে নিয়ন্ত্রণহীন কোনো কিছু হবে না। তার মানে অকারণ ব্যয় হবে না, ব্যয় হলে যতটুকু হবার দরকার বা যতটুকু হলে আমাদের মনে হবে ঠিক আছে, রোগের দায়ে এইটুকু যেতেই পারে, কি করব, রোগ হয়েছে যেতে হবে, করতে হবে খরচা, তো সেইটুকু খরচা হবে, বাকিটা ভয় কিছু নয়। তবে যখন রাহু নক্ষত্রে মঙ্গল থাকবে তখন কিন্তু ওই ব্যাপারটা থাকবে না, তো তখন সঞ্চয় শেষ হতে পারে, অনেকটা ক্ষয় হবে, এই হলো ব্যাপার, শেষ হবে না, ক্ষয় হবে, এই হলো ব্যাপার। এরপরে মঙ্গলের একটা অষ্টম দৃষ্টি আছে। মঙ্গলের অষ্টম দৃষ্টি থাকবে তৃতীয় ভাবে, কোথায়? বৃষ রাশিতে। তাহলে মীন, মেষ, বৃষ, তাহলে ক নম্বর ঘরে গেলাম? 3 নম্বর ঘরে গেলাম। তাহলে 3 নম্বর ঘরটা কার ঘর? বৃষ রাশির ঘর। বৃষ রাশির মালিককে শুক্র। শুক্র এখন কোথায় থাকবে? আমাদের ষষ্ঠ ভাবে। তাহলে ওই 3 নম্বর অধিপতিটা 6 নম্বর ঘরে গেল। 3 নম্বর ঘরটা কে কাদের? আমাদের ভাইয়ের ঘর, আমার ভাই বোন, আমার আত্মীয় স্বজন, পাড়াপড়শি, এদের ঘর। এই মঙ্গলের অষ্টম দৃষ্টি যখন ওই বৃষ রাশির উপরে পড়বে তখন আমাদের ভাই বোনদের শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে, তাদের শরীর স্বাস্থ্যে ক্ষতি হবে, ঠিক আছে? তাই এই দিকে নজর রাখা ভালো। আর মঙ্গলের চতুর্থ দৃষ্টি কোথায় পড়বে? মঙ্গলের চতুর্থ দৃষ্টি পড়বে আয় ভাবে। তার মানে সঞ্চয় খতম হলেও মঙ্গল আয় দেবে, ফাটকা ইনকাম দেবে, যেটা ক্ষতি চলে যাবে সেটাকে আবার আসার মতন ব্যবস্থা করে দেবে। তাই ভয়ের কিছু নেই, সব কিছুই সম্ভব হবে, ভালো মন্দ দুটোই হবে, যেমন এদিকে যাবে তেমন ওদিকে আসবে, এই আসা যাওয়াটা লেগে থাকবে। অনেকের ক্ষেত্রে কি হবে যে আসা যাওয়ার মধ্যে একটা ব্যালেন্স অনেকে রাখতে পারে না, তো আসা যাওয়ার মধ্যে ব্যালেন্স রাখতে হবে, যাওয়াটা কম করতে হবে, আশাটা বেশি করতে হবে, এটা মাথায় রেখে ব্যয়কে নিয়ন্ত্রণে রাখতে হবে, এটা চেষ্টা করলে আমরা পারবো। এই সুযোগটা মঙ্গলদেব দেবে, কারণ তিনি আমাদের ভাগ্যবতী, ভাগ্যবতী তিনি আমাদের থাকবেন, একাদশ ভাবে দৃষ্টি রাখবেন, একাদশ ভাবটা আয় ভাব, তাই আয় হবে, ফাটকা ইনকাম হবে, তাই বিনিয়োগ করব আমরা, রাহুকে ব্যবহার করব। যখন রাহুর নক্ষত্রে মঙ্গল থাকবে ভাগ্যে হঠাৎ করে অর্থপ্রাপ্তি হতে পারে, ফাটকা ইনকাম হতে পারে, তাই তখন আমরা মাসের শেষের দিকে নয়, শুধু মাসের প্রথম দিক থেকেই আমরা এই মাসে ইনভেস্ট করব, বিনিয়োগ করব, ফাটকা ইনকামের কথা ভাববো। শেয়ার মার্কেট, বিদেশি ডলার বা বিদেশি মুদ্রা, লটারি, জুয়া সাট্টা, যার যেমন যোগ্যতা ক্ষমতা আছে বা যার যেমন ইচ্ছা আছে সেই দিক থেকে আমরা ট্রাই করব। রাহু মঙ্গল কম্বিনেশন থাকবে, ভাগ্যে অর্থ পাবো আমরা, ভাগ্যে অর্থ আসবে। এবং রাহু যেহেতু দ্বাদশ ভাবে আছে না, দ্বাদশ ভাবটা মানেই হলো বিদেশ, প্রবাস, দূর থেকে, মানে দূরের কোনো কিছু থেকে, অনলাইন, মানে শেয়ার মার্কেট, ইন্টারনেট, এই সমস্ত থেকে টাকা আসার রাহু পথ করে দেয়। রাহু মানে সোশ্যাল মিডিয়া, রাহু মানে সবকিছু, রাহু মানে রাজা, রাহু মানে কলিযুগের রাজা। ব্যাস, রাজা যদি হতে চাও রাহুকে ফলো করো, ব্যাস, এই থেকে আর কি বলবো। তোমাদের তোমাদের মাথায় জ্ঞান থাকুক আর হৃদয়ে থাকুক দেবতার মতন একটা করুণা, একটা ভালোবাসা, হৃদয় বৃত্তি, মহৎ জ্ঞান, মহৎ বৃত্তি থাকুক, উদার হও, কিন্তু মাথার মধ্যে থাকুক গুরুদেব, কিন্তু তার নিচের স্তরে থাকুক রাহু, ঠিক আছে? রাহুকে ব্যবহার করে কি করতে হবে? রাহুকে তো ব্যবহার করেছিল, তবেই তো মন্থন করে, তবে তো অমৃত পেয়েছিল দেবতারা, তাই তো নাকি? সেই রাহুকে ব্যবহার করে অমৃতটাকে নিতে হবে, বিষটাকে ফেলে দিতে হবে, রাহুকে অ্যাভয়েড করো, এরকম ব্যাপার। এই নীতিটাকে ফলো করতে হবে, তবেই জীবনে উন্নতি করা যাবে, এটাই বলছি। রাহুকে অ্যাভয়েড করে তোমরা অমৃত পাবে, এটা হতে পারে না কখনো। তাই রাহুকে ব্যবহার করো, রাহুকে ব্যবহার ওইটুকু করো যতটুকু ব্যবহার করলে হবে। মন্থন শেষ, দেখো ভাগাও, এবার অমৃত আমি খাবো, লাভটা আমি নেব, এটাই পলিসি হওয়া উচিত। ব্যাস, এই হলো ব্যাপার। তাহলে এই মাসটা শনি আমাদের কি করবে? লগ্নে থাকবে। শনি যেমন ফল দিচ্ছে তেমন ফল দেবে, তবে রবি বুধ যখন কন্যায় থাকবে, শনি বুধের সঙ্গে রবির সঙ্গে দেখা হবে, তো আমাদের বুধের সঙ্গে যখন শনির দেখা হবে, সমসপ্তম দৃষ্টি বিনিময় হবে, তখন কি হবে? আমাদের
যেটা হচ্ছে চতুর্থ ভাব, যেহেতু আমাদের বুধের মালিক, মানে চতুর্থ ভাবের মালিক যেহেতু বুধ, ব্যবসা বাণিজ্যে একটু উন্নতি করবে শনি, আর ঘরে একটু উন্নতি করবে। এবং কি হবে, যারা আমাদের প্রতি অবিচার করেছিল অনেকদিন আগে, তাদের বিচার হবে। তারা ভুল বুঝে আমাদের কাছে ফিরে আসতে পারে, তারা আমাদের কাছে স্বীকারোক্তি করতে পারে যে ভুল হয়ে গেছিল ভাই, ক্ষমা করে দাও। এরকম একটা ঘটনা ঘটতে পারে। এরকম অনেকের ক্ষেত্রে হবে, সবার ক্ষেত্রে না হলেও অনেকের ক্ষেত্রে হবে। তাহলে শনি ভালো ফল দেবে, রাহু ফাটকা ইনকাম দেবে, বৃহস্পতি তো সবসময় ভালো ফল দেওয়ার জন্য বসেই আছে। ভালো উন্নতি করবে, ঘরে উন্নতি করবে, পারিবারিক উন্নতি করবে, মানসিক শান্তি বজায় রাখবে। তাহলে সব কিছু, মায়ের শরীর স্বাস্থ্য ভালো রাখবে, বন্ধু বান্ধবদের সঙ্গে সম্পর্কে উন্নতি করবে, ভালো সম্পর্ক রাখবে। তিনি 4th হাউসে আছেন, ভালো একটা জায়গায় আছেন, তিনি ভালো ফল সব সময় দেবেন। তাহলে দশমভাবে দৃষ্টি রেখেছেন, আমাদের কর্মে উন্নতি হবে, কর্মে সাফল্য হবে, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য সমস্ত ক্ষেত্রে আমরা উন্নতি করব। চ্যালেঞ্জ হলো সন্তানের শরীর স্বাস্থ্য, চ্যালেঞ্জ হলো যে নিজের শরীর স্বাস্থ্য, চ্যালেঞ্জ হলো যে যখন শুক্র কেতু একসঙ্গে থাকবে একটা শরীরের প্রতি নজর রাখতে হবে, এই দিকটাও খেয়াল রাখতে হবে। যখন মঙ্গল রাহু একসঙ্গে থাকবে, ভাই ভাইয়াদের, মানে যারা ভাই ভাতৃস্থানীয় আছে, ভাই বোন, এদের শরীরের প্রতি একটু নজর রাখতে হবে। আর যেন আয় ব্যয়ের মধ্যে একটা নিয়ন্ত্রণ থাকে, সেই ব্যাপারে খেয়াল রাখতে হবে। এইগুলো হচ্ছে চ্যালেঞ্জ, এগুলো নজর রাখলেই আমরা, যদি আমরা এগুলোকে কন্ট্রোল করতে পারি, তাহলে সেপ্টেম্বর মাসটা আমরা ভালো করে কাটাতে পারবো। আর আমি আবার বলছি, মঙ্গল রাহু যখন, মানে মঙ্গল যখন রাহুর নক্ষত্রে যাবে, তখন আমি সবাইকে বলবো যে গাড়ি ঘোড়া সাবধানে চলতে, মানে চড়তে আর চালাতে। গাড়ি ঘোড়া সাবধানে চালাবো, গাড়ি ঘোড়া সাবধানে চড়বো। আর কি হবে, আমাদের হচ্ছে যে যদি কখনো যাত্রা করতে যাই, সেই যাত্রাকালীন অবস্থায় আমরা সাবধান থাকবো, চোখ কান খোলা রাখবো, যাতে চোট আঘাত না লাগে, এটা মনে রেখো ব্যাস। কারণ অনেকে এই সময় গাড়ি ঘোড়া টুকটাক চালাবে আর হসপিটাল যাবে, চোট আঘাত পাবে, হসপিটাল যাবে, সেই যোগটা এখন তৈরি হয়েছে মীন রাশির ক্ষেত্রে। যেন সাবধান থাকো, বারবার বলে রাখছি। ঠিক আছে, সবাই ভালো থেকো, যাতে তোমরা ভালো থাকো সেজন্য আমরা, মানে আমি আমার মায়ের কাছে প্রার্থনা করব, তোমাদের ভালো হোক, উন্নতি হোক, তোমরা আনন্দে থাকো, ভালো থাকো। দেখা হবে আবার আগামী ভিডিও।